আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ফরিদপুরের ভাঙা হয়ে চলাচল স্বাভাবিক। কড়া নিরাপত্তার মধ্যেও কয়েক জেলায় নাশকতা। প্রার্থী ঘোষণার পর থেকে কুমিল্লা 10 আসনে বিএনপির তৃণমূল কর্মীদের মাঝে অসন্তোষ। বিতর্ক পাশ কাটিয়ে স্বচ্ছ ভাবমূর্তির কাণ্ডারির দাবি। জাতীয় মুনাফেকের একজনকে কুমিল্লা 10 নমিনেশন দেওয়া হয়েছে। টেন্ডারবাজি, সাদাবাজি সবকিছু করেছে। এখন তাদেরকে দল, এত বড় দল বিএনপির মতো, তারাই আবার নমিনেশন দিয়েছে। নির্মাণের 2 বছরেই বেহাল নাটোর নওগাঁ সড়ক। ভাঙাচোরা রাস্তায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি, চরম ভোগান্তিতে যাতায়াতকারীরা। এই রাস্তার নিকট থেকেই মাটি খনন করে, এখানেই আবার ফিল আপ করে। যখনই বৃষ্টি হয় এই রাস্তা আবার ধসে যায়। আমাদের পাতি ভেঙে যায়, টায়ার বাস্ট হয়ে যায়। আসলে রাস্তাগুলো সারানোর জন্য খুব জরুরি দরকার। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী 17 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে আছেন আমার সহকর্মী রাব্বি হুসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। রাব্বি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? তারিখ নির্ধারণ আর রায়ের ব্যাপারে প্রসিকিউশন আরও কি বলেছেন একটু জানাবেন আমাদের বিস্তারিত। ছোঁয়া, মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে যে মামলা, সে মামলার রায় ঘোষণা করা হবে আগামী 17 নভেম্বর। এই দিনটি ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিছুক্ষণ আগেই প্রসিকিউশনের যিনি রয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি বলছেন যে এই যে জুলাই আগস্টে যে বিচার হয়েছে সেটি তারা স্বচ্ছভাবে বিচার করতে পেরেছেন এবং এই বিচারের মাধ্যমে এই যে জুলাই আগস্টের আন্দোলনের যে মানবতা বিরোধী অপরাধের সংগঠিত হয়েছে, এছাড়াও দেশে যে এই সহিংসতার রাজনীতি, সেটি একটি ইতি ঘটবে বলে ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তিনি সাংবাদিকদের জানিয়েছেন। এখানে তিনি প্রত্যাশা করেছেন যে এই যারা আসামি রয়েছেন শেখ হাসিনা সহ 3 জন আসামির সর্বোচ্চ শাস্তির তিনি দাবি করেছেন। অর্থাৎ এই মামলার তারা যে যুক্তিতর্ক তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষ, সেখানে লেথাল উইপেন ব্যবহার করে ছাত্র জনতাকে গুলি করার নির্দেশ, গণভবনে রাজাকার বলে ছাত্র জনতাকে ট্যাগ দেওয়া, পাশাপাশি চানখারপুলে 6 জনকে হত্যা, আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো, পাশাপাশি এই যে লেথাল উইপেন ব্যবহার করে, মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার যে নির্দেশ, এই অভিযোগগুলো 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে। এই মামলায় বলা যায় যে দীর্ঘ 3 মাসের আইনি প্রক্রিয়া শেষেই আজকে এই মামলার যে তারিখ, যে এতদিন ধরে আসলে যে জল্পনা কল্পনা করা হচ্ছিল বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যে তারা এই নাশকতা করছিলেন এরকম দাবি করছিলেন যে প্রসিকিউশন থেকে, সেটির আসলে ইতি ঘটবে বলছেন প্রসিকিউশন। তবে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের যিনি আইনজীবী এখানে আমির হোসেন, তিনিও কথা বলেছেন। তিনি বলছেন যে তিনি যুক্তি তুলে ধরেছিলেন, যুক্তি খণ্ডন করেছিলেন সেখানে তার আসামিদের তিনি খালাস পাওয়ার জন্য তিনি নানা যুক্তি তুলে ধরেছেন, এই কথা তিনি বলেছেন। তবে 17 নভেম্বরই আসলে জানা যাবে যে এই যে মানবতা বিরোধী অপরাধে যে অভিযোগ আনা হয়েছে, যে ছাত্র জনতার আন্দোলনে প্রায় জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী যে 1400 জন মানুষকে খুন করা বা হত্যা করা হয়েছে, সেই অপরাধের শাস্তি কতটুকু হবে বা শেখ হাসিনা সহ যে আসামি রয়েছে তাদের ভাগ্যে আসলে কি নির্ধারণ করা হবে, সেটি মূলত 17 তারিখ জানা যাবে। তবে এই দিনটি ঘিরে নানা ধরনের আলোচনা ছিল, বিশেষ করে ট্রাইব্যুনালের যে নিরাপত্তা সেটি সকাল থেকেই বাড়ানো হয়েছিল। সেনা সদস্যরা এখানে মোতায়েন করা হয়েছে, বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে, পুলিশ সদস্যরা ছিলেন। তবে এই যে 12টার কিছুক্ষণ পরপরই যখন ট্রাইব্যুনালের এজলাস বসে, সেখানে গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এবং এই মামলার যে একমাত্র আসামি যিনি গ্রেপ্তার রয়েছেন রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাল মামুন, তাকে ট্রাইব্যুনালের এজলাসে উপস্থিত করা হয় এবং সেখানে কিছুক্ষণ পরে, যদিও কোনো এখানে এই আজকের এই দিনটি ঘিরে কোনো ধরনের বড় ধরনের কোনো প্রস্তুতি না থাকলেও এই দিনটি ঘিরে নানা ধরনের আলোচনা ছিল যে কবে শেখ হাসিনার বিরুদ্ধে রায় আসবে। সেই দিনটি ঘিরে আমরা দেখেছি যে লকডাউন আজকে ডাকা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে এই বিষয় নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছেন তাদের এই বিচার কোনোভাবেই বাধা সৃষ্টি করা যাবে না, সেই কথাগুলো প্রসিকিউশন থেকে বলা হয়েছে।
তবে এই বিচার শুরু হয়েছে, অর্থাৎ 3 আগস্ট থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। পরবর্তীতে 28 কর্মদিবসে 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলার বিচার শেষ হয়েছে। সেখানে তারকা সাক্ষী রয়েছে। জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। পাশাপাশি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাক্ষী দিয়েছেন। এখানে বদরুদ্দিন উমর তার সাক্ষ্য নিয়েছেন, যদিও তিনি মৃত্যুবরণ করেছেন, তবে তার যিনি জবানবন্দি দিয়েছেন সেটি এই মামলায় গ্রহণ করেছিলেন ট্রাইব্যুনাল। আমরা দেখেছি যে এই মামলায় আরও সাক্ষী দিয়েছেন 54 জন সাক্ষীর মধ্যে। সেখানে জুলাই আগস্টের এই আন্দোলনে যারা নিহত হয়েছেন, নিহতের পরিবারের সদস্যরা সাক্ষী দিয়েছেন, প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা সাক্ষী দিয়েছেন, পাশাপাশি সাংবাদিক যারা রয়েছেন, গণমাধ্যম কর্মী তারাও সাক্ষী দিয়েছেন এই মামলায়। এই মূল বিষয়টি হলো যে এই মামলায় যে এই ক্ষমতার শীর্ষে থেকে, অর্থাৎ একটি নির্বাহী বিভাগের শীর্ষে থেকে যে এই কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় থেকে শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন, পাশাপাশি সেই নির্দেশনা বাস্তবায়ন করেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পরবর্তীতে চেইন অফ কমান্ড হিসেবে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন। এই কথাগুলো আমরা দেখেছি যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। সেখানে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথন, সেই তথ্যচিত্র, বিভিন্ন তথ্যচিত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করা যায়। আন্তর্জাতিক গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়েছিল এই জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে, সেই প্রতিবেদনগুলো ট্রাইব্যুনালের এজলাসে উপস্থাপন করা হয়েছিল এই প্রসিকিউশনের যে যুক্তিতর্ক উপস্থাপনের সময়। তবে প্রতিটি সাক্ষী তারা তাদের যে উপর যে গুলি করা হয়েছিল সেই বিষয়ে তারা শেখ হাসিনাকেই দায়ী করেছেন এবং সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। আজকে প্রসিকিউশনও একই দাবি করেছেন। তবে 17 তারিখে জানা যাবে যে তাদের ভাগ্যে আসলে কি নির্ধারণ করছে। এই ছিল আমার কাছে। জি রাবি, আজকে দিন নিয়ে আলোচনা তো ছিলই। 17 নভেম্বর কি হবে দর্শক, আমরা নিশ্চিত সেই দিনের জন্যই আপনারা অপেক্ষায় রয়েছেন। ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের কয়েকটি পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে ভোর থেকে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে বন্ধ থাকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ভাঙ্গা হয়ে রাজধানীর সাথে যান চলাচল। ভোরে ভাঙ্গার সুয়াদি বাস স্ট্যান্ডে অবস্থান নেয় নেতাকর্মীরা। এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা। এতে বন্ধ হয়ে যায় সড়কের দুই পাশে যান চলাচল। পুলিশ ও সেনাবাহিনী গেলে অবরোধকারীরা রাস্তা ছেড়ে দেয়, স্বাভাবিক হয় যানবাহন চলাচল। এছাড়া মনসুরাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাও অবরোধ করা হয়। 2 ঘন্টা কয়েক পর স্বাভাবিক হয় গাড়ি চলাচল। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে একাধিক স্পটে ব্যারিকেড দেওয়া হয়। ভোরে শিবচরের কুতুবপুর, জাজিরার নাওডোবা ও ভাঙ্গার পুলিয়া এলাকায় সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসবে বিভিন্ন স্লোগান দেয় তারা। এতে যান চলাচল সাময়িক সময়ের জন্য বিঘ্নিত হয়। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড তুলে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সকালে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কম যান চলাচল, তবে কোথাও যান চলাচলে বাধা সৃষ্টি করার খবর পাওয়া যায়নি। বিভিন্ন জেলার পরিবহন মালিক শ্রমিকরা জানিয়েছেন যাত্রী কম থাকায় ঢাকা রুটে বাস ছাড়ছে কম। এদিকে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ, আর টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। মহাসড়কে যান চলাচলের খবরাখবর জানাতে চাই দর্শক আপনাদের, আমার সহকর্মীদের কাছ থেকে সেই খবরাখবর জানবো। প্রথমে যাচ্ছি ফরিদপুরে তরিকুল ইসলাম হিমেলের কাছে। হিমেল, মহাসড়কে যান চলাচল কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাই। যে জায়গাটাতে আমি রয়েছি ঢাকা খুলনা মহাসড়কের একাংশের মুন্সিবাজার যে মোড়, সেই মোড়টিতে এই সড়কটি দিয়েও কিন্তু আপনার পদ্মা সেতু হয়ে অন্তত 16 থেকে 17টি জেলার যানবাহন চলাচল করে। যেটি আপনি জানাচ্ছিলেন যে সকাল 6টার পর থেকে কিন্তু আপনার যে বিশুদ্ধ আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে রায় ঘোষণার তারিখ নির্ধারণের সময় ছিল আসছে, সেটিকে কেন্দ্র করে কিন্তু ভাঙ্গা উপজেলার 2টি পয়েন্টে সেই বিশুদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবরোধ সৃষ্টি করে এবং তারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং যান চলাচল বন্ধ করে দেয়। একটি পয়েন্টে 2.5 ঘন্টার মতো এবং আরেকটি পয়েন্টে 4 ঘন্টার মতো যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ, র্যাব এবং সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এখানে কিন্তু আপনার যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং বাকি যে 2টি মহাসড়ক রয়েছে সেই মহাসড়কগুলোতেও কিন্তু যান চলাচল স্বাভাবিক।
ধরনের সংখ্যা আমরা কিছু কম দেখছি। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম পরিবহন মালিক শ্রমিকদের সাথে। তারা যেটি বলেছে যে আসলে যাত্রী সংখ্যার কম বিধায় তাদের পরিবহন প্রতিদিনের থেকে কিছুটা কম তারা ছাড়ছেন, কিন্তু যান চলাচলে কোথাও বাধার। দর্শক, আমার সহকর্মী হিমেল জানাচ্ছিলেন ফরিদপুরের যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা একটু কুমিল্লা যেতে চাই। আমার সহকর্মী খোকন চৌধুরী আমার সঙ্গে আছেন যুক্ত হয়ে। খোকন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সকালের দিকে তো যান চলাচল তুলনামূলক কিছুটা কমই ছিল, এখন কেমন পরিস্থিতি হচ্ছে? এখন কি স্বাভাবিক আছে? একটু জানাবেন আমাদের খবরাখবর। আমরা আসলে সকাল থেকেই কিন্তু কুমিল্লা শহর এবং প্লাস যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং এখন যেই জায়গাটিতে রয়েছি সেটি কিন্তু চান্দিনা উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের। এখানে কিন্তু আমরা দেখতে যেটি পেয়েছি সকাল থেকেই কিন্তু আসলে যেমনটি বলছিলেন যে গাড়ির অন্য দিনের তুলনায় কিন্তু কিছুটা যানবাহনের চাপ কম রয়েছে। তবে সার্বিক অবস্থা যদি বলতে চাই, আমরা দেখেছি মহাসড়ককে ঘিরে কিন্তু একটি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। কারণ আপনি জানেন যে আজকে যে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়ের ঘোষণার তারিখ হয়েছে, সেই ক্ষেত্রে যাতে কোনো ধরনের কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ, সেই বিষয়ে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কঠোর নজরদারি রয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু টহল দিচ্ছেন সব মহাসড়ক ঘেঁষে। তো সব মিলিয়ে আসলে কুমিল্লার যে যানবাহনের চাপ অন্যান্য সময়ের তুলনায় কিন্তু কিছুটা কম রয়েছে। সোহা, খোকন, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দিয়ে আপডেট জানানোর জন্য। শেখ হাসিনা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কয়েক জেলায় নাশকতার ঘটনা ঘটেছে, তবে কেউ হতাহত হয়নি। শরীয়তপুরে পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে ভোরে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। পুলিশ জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাওডোবা এলাকায় জড়ো হয়। সেখানে ককটেল বিস্ফোরণ ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। একটি ট্রাকে অগ্নিসংযোগও করা হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। প্রায় 2 ঘন্টা পর যান চলাচল শুরু হয়। টাঙ্গাইলে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মধ্যরাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাউইখোলা এলাকায় হয় এই ঘটনা। পুলিশ জানায় যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। সামনের গাড়ি দুর্ঘটনায় পড়ার ফলে ধীর গতিতে চলছিল বাসটি। এই সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। চালক ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কেউ আহত হননি। প্রাথমিকভাবে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তাল কুমিল্লার লালমাই নাঙ্গলকোট। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন কুমিল্লা 10 আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই আব্দুল গফুর ভুইয়াকে নিয়ে বিতর্কের শেষ নেই। তারা বলছেন এমন প্রার্থীর কাছে ভোটের টিকিট থাকলে আসনটি হাতছাড়া হবে ধানের শীষের। স্থানীয়রা চান স্বচ্ছ ভাবমূর্তির নেতা, দুঃখ দুর্দশায় যিনি পাশে থাকবেন সঙ্গী হয়ে। তাদের পছন্দ বিএনপি নেতা মোবাশ্বের আলম ভুইয়া। 3 সন্তান নিয়ে বিধবা আনোয়ারার সংসার। মৃত স্বামী হানিফ পেশায় ছিলেন অটোরিকশা চালক। 3 বছর আগে তার মৃত্যুর পর থেকেই সংসারটি টিকে রয়েছে বিএনপি নেতা মোবাশ্বের আলমের সহযোগিতায়। কুমিল্লা 10 মোহাম্মদ আব্দুল গফুর ভুঁইয়া। 3 নভেম্বর বিএনপির হাইকমান্ড কুমিল্লা 10 আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করে আব্দুল গফুর ভুঁইয়ার নাম। এরপর থেকেই দুশ্চিন্তায় আনোয়ারা। তিনি চান দুঃসময়ে পাশে থাকা মোবাশ্বের আলম যেন পান ভোটের টিকিট। একই দাবি অটোরিকশা চালক মুজিবুল, পান দোকানি ফজর আলী ও কৃষক আমিরের। ফোন দিয়ে যোগাযোগ নিয়ে আসে বা কোনো খবর লই যে নতুন একজন এলাকার এরকম খবর নেব আমরা। মোবাশ্বের আলম আসলে উনাকে প্রয়োজন। উনি গরিব দুঃখীর বন্ধু, শ্রমিকের বন্ধু, আমাদের মতো অটো ড্রাইভারের বন্ধু। যে পরিশ্রম দিয়ে দলকে এবং দলের নেতাকর্মীদেরকে নিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছে, উনি শুধু একমাত্র দাবিদার আমরা মনে করি। নতুন গফুর ভুঁইয়ার নাম শুনি না, আমাদের আগে সর্বপ্রথম মোবাশ্বের আলম ভুঁইয়া আছিল। এরও মনুষ্যদিরা এখন তো ওনার নাম তো কোনোদিন শুনি নাই। কী করে ওনাকে আমরা জাতীয় নির্বাচনে আমাদের তার রহমান কীভাবে দেয়? সম্ভাব্য প্রার্থী আব্দুল গফুর ভুঁইয়াকে নিয়ে বিতর্কের শেষ নেই। সাম্প্রতিক সময়ে নাঙ্গলকোট উপজেলা বিএনপিকে পাশ কাটিয়ে জোরপূর্বক একতরফা কমিটি গঠন করেন তিনি। কয়েকদিন আগে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে হুমকি দিয়ে ভাইরালও হন। আপনার কত বড় কলজা হয়েছে আমি দেখবো আপনারে কে এখানে বসাইছে, আমি তার কলজা খুলিয়ে লাইম, আপনার কলজাও খুলবো।
এ নিয়ে দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়। এখানেই শেষ নয়, নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে অবস্থান নেয়ার অভিযোগ রয়েছে আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে। সেবার দলের সিদ্ধান্তের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হন গফুর ভূঁইয়া, যার সুফল ভোগ করে নৌকার প্রার্থী। 2018 সালের নির্বাচনেও তার অবস্থান নিয়ে রয়েছে চরম বিতর্ক। উনি 2008 সালে স্বতন্ত্র ইলেকশন করে বিএনপির নিশ্চিত বিজয়কে পরাজিত হিসাবে পরাজয় বরণ করাইছে এবং তাদের কারণেই দল ছোট্ট পরিসরে পার্লামেন্টে বিরোধী দলের নেতৃত্ব দিতে হয়েছে এবং তাদের কারণেই এই জাতীয় লোকদের কারণে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের স্বপ্নের নায়ক জনাব তারেক রহমান আজকে দেশের থেকে প্রত্যাবৃত হয়েছে। এখন আবার তাদেরকে কিভাবে দল মনোনীত করলো এটা আমাদের বোধগম্য নয়। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, ক্লিন ইমেজের বদলে যিনি হয়ে উঠেছেন বিতর্কের প্রতীক, তাকে দলের মনোনয়ন দেয়া ভুল সিদ্ধান্ত। এরই প্রতিবাদে 3 নভেম্বরের পর থেকে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে লালমাই নাঙ্গলকোট উপজেলার মানুষ। দলের দুর্দিনে রাজপথে থাকা সংগ্রামী মুবাশ্বের আলমকে মনোনয়ন দেওয়ার দাবি তাদের। জাতীয় মুনাফেকের একজনকে কুমিল্লা 10-এর নমিনেশন দেওয়া হয়েছে, যিনি 2008 সালে স্বীকৃত আওয়ামী লীগকে ভোট দিয়ে লোটাস কামালকে এমপি বানিয়েছেন। 17-18 বছর আমরা মুবাশ্বের বাইরে দেখছিলাম, কখনো আমরা গফুর ভূঁইয়ার দেখিনি। এখন হঠাৎ করে গফুর ভূঁইয়া কোত্থেকে আসলো তা তো আমরা জানি না। টেন্ডারবাজি, সাদাবাজি সব কিছু করেছে। এখন তাদেরকে দল, এত বড় দল বিএনপির মতো, তারাই আবার নমিনেশন দিছে। নমিনেশন দিছে গফুর ভূঁইয়া, ওনার তো নামে আমরা শুনি নাই, কোনো সময় আমরা জানি নাই। এখন আমরা জানতেছি যে ওনাকে কি নমিনেশন দিছে। নেতাকর্মীদের দাবি, সুদিনের মাছি নয় বরং পরীক্ষিত ও ত্যাগী নেতার হাতেই যেন ওঠে ভোটের টিকিট। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। নির্মাণের মাত্র 2 বছরের মাথায় ভাঙন দেখা দিয়েছে নাটোর নওগাঁ আঞ্চলিক মহাসড়কে। নাটোরের 6 কিলোমিটার অংশের বিভিন্ন স্থান এরই মধ্যে ভেঙে গেছে, ফলে ভোগান্তিতে পড়েছেন এই পথে যাতায়াতকারীরা। দ্রুতই সড়কটি মেরামত ও নির্মাণে অবহেলার বিষয়টি নজরদারির আওতায় আনার দাবি স্থানীয়দের। নাটোর নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাজ শেষ হয়ে 2023 সালে সড়ক নির্মাণের ফলে যাতায়াত ব্যবস্থা সহজ হয় 5টি উপজেলার প্রায় 10 থেকে 12 লাখ মানুষের। একটি কালভার্ট ও 3টি ব্রিজের সংযোগস্থল সহ বিভিন্ন জায়গায় মাটিও ধসে পড়েছে। ভাঙনের ফলে এই রুটে চলাচলের ঝুঁকি বেড়েছে বলছেন স্থানীয়রা। দর্শক, এই ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।